শিল্পা হলরুমে বসে টিভি দেখছিল। এমন সময় তার শাশুড়ি কবিতা রাগী অবস্থায় সেখানে আসে এবং টিভির সামনে এসে দাঁড়ায়। মম, আপনি এভাবে টিভির সামনে দাঁড়িয়ে গেলেন কেন? খুব ইন্টারেস্টিং সিন হচ্ছে, আমাকে দেখতে দিন। আরে বৌমা, তোমার কত রকমের নাটক আর দেখবো? যেদিন থেকে বাড়িতে এসেছো প্রত্যেকদিন তোমার নতুন নতুন রূপ দেখতে পাচ্ছি। কি হয়েছে মম? আমি আবার কি করে ফেললাম? তোমাকে আমি অনেকবার বলেছি আমাকে মম বলে ডাকা বন্ধ করো। আমি কি মোমের তৈরি কোনো জিনিস নাকি? আমার তো মনে হচ্ছে কোনোদিন তুমি আমাকে মম মনে করে মোমবাতির মতো পুড়িয়ে ফেলবে। আরে মম, আপনি অনেক মজার মজার কথা বলতে পারেন। আপনার কথা শুনে আমি নিজের হাসি আটকাতেই পারছি না। আচ্ছা, এবারে টিভির সামনে থেকে সরে যান, অনেক ইন্টারেস্টিং একটা সিন চলছে। আজ রান্নাঘরে রাখির প্রথম দিন, কিন্তু তার শাশুড়ি তার সব রান্নার জিনিসগুলোতে নুনের বদলে চিনি মিশিয়ে দিয়েছে। এবার রাখিকে অনেক কথা শুনতে হবে। সত্যি শাশুড়িগুলো অনেক খারাপ হয়। শিল্পার মুখে এরকম কথা শুনে তার শাশুড়ি প্রচন্ড রেগে যায় এবং তার দিকে তাকিয়ে থাকে। শিল্পা তার শাশুড়িকে দেখে ভয় পেয়ে যায়। আরে মম, আপনি প্লিজ রেগে যাবেন না। আমি তো সিরিয়ালের শাশুড়ির ব্যাপারে কথা বলছিলাম। আপনি নিজেই দেখুন না, রাখির শাশুড়ি সবসময় তার পেছনে পড়ে থাকে। বেচারি মেয়েটা কত কষ্ট করে রান্না করেছিল, কিন্তু তার শাশুড়ি কমলা সব খারাপ করে দিল। আমার তো মনে হয় ক অক্ষরের সব মহিলারা খারাপই হয়। শিল্পা তাড়াহুড়ো করে এসব কথা বলতে গিয়ে ভুলে যায় যে তার শাশুড়ির নামও ক অক্ষর থেকেই শুরু হয়। আরে, এটা তো অনেক বড় ভুল হয়ে গেল। আমি একদম ভুলে গিয়েছিলাম যে মায়ের নাম কবিতা, সেটাও ক থেকেই শুরু হয়। কবিতা তার বৌমায়ের এরকম কথা শুনে রেগে গিয়ে কিছু বলতে যাচ্ছিল। এমন সময় তার ছেলে বিক্রম এবং মেয়ে চম্পা সেখানে চলে আসে। আরে, তোমরা দুজনে এখানে কি করছো? আরে দাদা, আমার মনে হচ্ছে বৌদি আর মা এই সিরিয়ালের মতো করছে। এই সিরিয়ালে শাশুড়ি সবসময় বৌমায়ের পেছনে পড়ে থাকে। আজ মনে হচ্ছে মাও বৌদিকে কিছু বলবে। চলো আমরা দুজনে গিয়ে দেখি। চম্পা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মা তোর কথা শুনে ফেললে অনেক রেগে যাবে। তাছাড়া মা শুধু শুধু শিল্পাকে বকাবকি করবে কেন? আরে দাদা, তুমি এত সিরিয়াস হয়ে যাচ্ছ কেন? বাড়িতে ছোটখাটো ঝামেলা হলে মানুষ বোর হয় না। চম্পা এবং বিক্রম নিজেদের মধ্যে কথা বলছিল। এমন সময় কবিতা তাদেরকে বলে, বিক্রম, নিজের বউকে ভালো করে বুঝিয়ে দে। আরে মা, কি বোঝাতে হবে আগে সেটা তো বলে দিন। আমি তো বসে বসে সিরিয়াল দেখছিলাম। আজ এত ভালো সিন হচ্ছে, এটা মিস হয়ে যাবে। আগে সিরিয়ালটা শেষ হয়ে যাক, তারপর আপনি যা বলার বলবেন। শাশুড়িটা নিজের বউয়ের খাবার খারাপ করে দিয়েছে। সেটা তো আমারও ইচ্ছে হয় যে তোমার রান্না করা খাবারগুলো খারাপ করে ফেলি, কিন্তু তুমি তো রান্না করতেই পারো না। তুমি এতটাই অকম্মা যে রান্না করার ভয়ে রাতে বেঁচে যাওয়া খাবার সকালে গরম করে খেয়ে নাও। মম, এই সময় আপনি এসব কথাগুলো কেন বলছেন? এখনো সব কথা শেষ হয়নি। তোমার প্রত্যেকদিন 10টায় ঘুম থেকে ওঠাও আমার একদম পছন্দ হয় না। 10টায় ঘুম থেকে ওঠো আর 12টায় ব্রেকফাস্ট করো। এটা বাড়ি নাকি কোনো হোটেল? আচ্ছা ঠিক আছে মম, এবার থেকে আমি খেয়াল রাখবো। এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। আরে বাহ, শিল্পা কত ভালো মেয়ে, কত তাড়াতাড়ি নিজের ভুল স্বীকার করে নেয়। তোর বউ যেমন পাগল, তুইও সেরকম পাগল। তোদের বোঝাতে বোঝাতে আমার মাথা খারাপ হয়ে যাবে। আচ্ছা বৌমা, যাও, আজ দুপুরের রান্না তোমাকে করতে হবে। কি বললেন? আমাকে রান্না করতে হবে? কিন্তু কি রান্না করতে হবে? যা ইচ্ছে হয় তাই রান্না করো। এবার রান্নাঘরে গিয়ে তাড়াতাড়ি কাজ শুরু করে দাও। আমি এখানে বসে বসে টিভি দেখব। শাশুড়ির কথায় শিল্পা আর কিছু বলে না এবং চুপচাপ রান্নাঘরে চলে যায়। শিল্পা রান্নাঘরে গিয়ে সেখানে রাখা জিনিসপত্রগুলো দেখে অবাক হয়ে যায়। রান্নাঘরে তো চলে এলাম, কিন্তু এবার কি করতে হবে কিছুই বুঝতে পারছি না। তাছাড়া এখানে এত কিছু রাখা রয়েছে, আমি তো এগুলোর নাম পর্যন্ত জানি না। এসব কথা ভাবতে ভাবতে মশলা এবং আরো বিভিন্ন জিনিসগুলো সে দেখতে থাকে। কোন মশলা কি কাজে লাগে কিছুই তো বুঝতে পারছি না। মা একদম ঠিকই বলে যে আমি কোনো কাজই করতে পারি না। এবার মনে হচ্ছে সকলকে না খেয়েই থাকতে হবে। শিল্পা রান্নাঘরে দাঁড়িয়ে কান্নাকাটি করতে থাকে। অপরদিকে চম্পা তার দাদাকে বলে, দাদা,
আমার মনে হচ্ছে বৌদি একা সবকিছু সামলাতে পারবে না, আমি গিয়ে তার হেল্প করে দেব। না চম্পা, তুই এখানেই থাক। এটা শিল্পা এবং মায়ের ব্যাপার। শিল্পাকে নিজের দায়িত্ব নিজেই পালন করতে হবে। বউ শাশুড়ির সমস্যা তারা নিজেদের মধ্যে মিটিয়ে নিলেই সবচেয়ে বেশি ভালো। তুমি হয়তো ঠিক বলেছো, আমি তাহলে আর হেল্প করতে যাব না। অন্যদিকে শিল্পার রান্নাঘরে দাঁড়িয়ে চিন্তা ভাবনা করছিল। এমন সময় তার মাথায় একটি বুদ্ধি আসে। এরপর শিল্পা নিজের রুমের ভেতরে যায় এবং দরজা ভেতর থেকে বন্ধ করে নেয়। কিছু সময় পর কবিতার এক বান্ধবী আরতি তাদের বাড়িতে আসে। কি ব্যাপার আরতি, এতদিন পর আমার কথা মনে পড়লো? অনেকদিন পর তুই বাড়িতে এসেছিস। মনে হচ্ছে আমার বৌমায়ের মতো এবার তোকেও রাগারাগি করতে হবে। আরে হ্যাঁ হ্যাঁ, তোর যেটা ভালো মনে হয় সেটাই কর। আচ্ছা ঠিক আছে, এই সময় যখন এসেছিস তাহলে আজ দুপুরে খাওয়া দাওয়া না করে তোকে যেতে দেব না। আজ আমার বৌমা রান্না করছে। এরপর কবিতা এবং আরতি নিজেদের মধ্যে গল্প করতে থাকে। কিছু সময় পর শিল্পা নিজের রুম থেকে বাইরে আসে এবং রান্নাঘরে গিয়ে রান্না করতে শুরু করে দেয়। এবারে মশলাটা মিশিয়ে দিলেই কাজ হয়ে যাবে, আমার রান্না করতে না পারার সমস্যাটা সমাধান হয়ে গেল। শিল্পা এসব কথা বলতে বলতে রান্না করতে থাকে। অপরদিকে রান্না করার সুগন্ধ হলরুম পর্যন্ত আসে। আরে বাহ, খাবারের তো খুব ভালো সুগন্ধ আসছে। তুই একদম ঠিকই বলেছিস আরতি, একটু পরে বৌমা খাবার নিয়ে চলে আসবে। এভাবেই দেখতে দেখতে আরো কিছু সময় কেটে যায় এবং শিল্পা খাবার নিয়ে হল রুমে আসে। কবিতা এবং আরতি শিল্পাকে আসতে দেখে অনেক খুশি হয়ে যায়। অপরদিকে বিক্রম এবং চম্পা বসে বসে সবকিছু দেখতে থাকে। আরে বাহ বৌমা, তুমি এত ভালোভাবে খাবার ঢেকে নিয়ে এসেছো, আমার মনে হচ্ছে যে না দেখেই খেতে শুরু করে দিই। তাড়াতাড়ি খাবারটা সার্ভ করে দাও। ঠিক আছে মম, এখনই দিয়ে দিচ্ছি। শিল্পা এই বলে তার শাশুড়ি এবং শাশুড়ির বান্ধবীকে খেতে দিয়ে দেয়। খাবার দেখার সঙ্গে সঙ্গে তারা দুজনে অবাক হয়ে যায়। এসব তুমি কি দিয়েছো বৌমা? এটাই তো আপনাদের দুপুরের খাবার, মাত্র 2 মিনিটের মধ্যেই ফটাফট তৈরি হয়ে গেল আপনাদের জন্য টেস্টি টেস্টি নুডলস। শিল্পা নুডলস বানিয়ে মনে মনে অনেক খুশি হয়েছিল, কারণ সে এই প্রথমবার রান্না করেছিল। অপরদিকে তার শাশুড়ি এসব দেখে প্রচন্ড রেগে যায়। আমার বান্ধবী এতক্ষণ থেকে অপেক্ষা করছিল আর তুমি তার জন্যই সামান্য নুডলস বানিয়ে এনেছো? বিক্রম, তুই কি এসব দেখতে পাচ্ছিস না? তুই কি শিল্পাকে আমার অপমান করানোর জন্য এখানে নিয়ে এসেছিলিস? শাশুড়ির মুখে এরকম কথা শুনে শিল্পার খুব খারাপ লাগে এবং তার চোখ জলে ভরে আসে। মম, আমাকে ক্ষমা করে দিন, আমি খাবার বানাতে পারি না। খাবার বানাতে পারো না, কিন্তু মানুষকে বোকা খুব ভালোভাবে বানাতে পারো। তোমাদের বিয়ের 2 বছর পার হয়ে গেল, কিন্তু এখনো রান্না করতে শেখোনি। মেকআপ করাটা তো ঠিক শিখে রেখেছো। আমাকে ক্ষমা করে দিন মম, আমি ধীরে ধীরে সব শিখে নেব। এবারের মতো ক্ষমা করে দিন। মা, তুমি এত রেগে যাচ্ছ কেন? তোমার বৌমা কিছু একটা তো বানালো, একটু সময় দিলে আস্তে আস্তে সব শিখে নেবে। তাছাড়া সে অনেক পরিশ্রম করে নুডলস বানিয়েছে, তোমরা অন্তত সেটা টেস্ট করে দেখো। বিক্রমের কথা শুনে কবিতা এবং আরতি নুডলস খেতে শুরু করে দেয়। তারা ধীরে ধীরে সব নুডলস খেয়ে শেষ করে ফেলে। আরে দাদা, আমার মনে হচ্ছে বৌদি নুডলসটা খুব ভালো বানিয়েছে। মা আর তার বান্ধবী চেটে পুচে সব খেয়ে ফেলেছে। আরে আন্টি, খাবার কেমন লাগলো? কেমন আর লাগবে, শুধু পেটটাই ভরেছে, টেস্ট কিছু পাইনি। তাছাড়া এরকম আজে বাজে খাবার আমি খাই না। আরে কবিতা, পরের বার তুই আমাদের বাড়িতে যাস, খাবার কাকে বলে সেটা তোকে দেখিয়ে দেব। আমার বৌমা সব কাজে খুব ভালো, সে মেকআপ করা থেকে শুরু করে রান্না করা পর্যন্ত সবকিছুই পারে। আরতির এসব কথা শুনে কবিতার মন খারাপ হয়ে যায়। একই সময় শিল্পারও অনেক খারাপ লাগে। তুমি দেখতে পাচ্ছ তো দাদা, এই বুড়িটা অনেক বড় বড় কথা বলছে। আমার ইচ্ছে করছে একে ধাক্কা মেরে বাড়ি থেকে বার করে দিই। মা নিজে থেকেই তাকে মাথায় তুলে রেখেছে বলে কিছু বলতে পারছি না। না চম্পা, তোকে কিছু বলতে হবে না। পরিবারে থাকতে গেলে মাঝে মাঝে এসব কিছু সহ্য করতে হয়। শিল্পাকে এগুলো অভ্যাস করে নিতে হবে। সবার কথায় কান্নাকাটি করতে শুরু করে দিলে চলবে না। বিক্রম চম্পাকে এসব কথা বলছিল।
অপরদিকে আরতি শিল্পার দিকে বেশ কিছু সময় পর্যন্ত তাকিয়ে থাকার পর কবিতাকে বলে, আরে কবিতা, আজকালকার বৌমায়েরা মেয়ে হয়ে থাকার জন্য লাফালাফি করতে থাকে। এরা এটা বুঝতে পারে না যে বৌমা কোনোদিনও মেয়ে হতে পারবে না। হঠাৎ তুই এরকম করে কেন বলছিস আরতি? বলবো না তো কি করব? নিজে ভালোভাবে দেখলে বুঝতে পেরে যাবি। তোর বৌমায়ের হাতে চুড়ি নেই, গলায় কোনো হার নেই, আর তাছাড়া মাথার ঘোমটা পর্যন্ত দেয় না। এরকম মেয়েরা সব সময় ঘুরে বেড়াতে পারে, কিন্তু বাড়ির কোনো কাজ করতে পারে না। আরতির কথা শুনে কবিতা চুপ করে বসে থাকে। কিছু সময় পর আরতি বাড়ি থেকে চলে গেলে কবিতা তার বৌমায়ের কাছে যায়। তোমার হাত খালি কেন? আসলে মম, রাতে ঘুমানোর সময় খুলে ফেলেছিলাম। চুরি পরে ঘুমালে হাতে খুব লেগে যায়, তাই খুলে দিয়েছিলাম। তোমাকে যেটার প্রশ্ন করি তার জন্য একটা নতুন নাটক শুরু করে দাও। আমি যেমন বৌমা চেয়েছিলাম তুমি সেরকম হতে পারছো না কেন? সব সময় তোমার ভুলের কারণে আমাকে অপমানিত হতে হয়। তোমার জন্য আরতির কাছে কত কথা শুনতে হলো। শাশুড়ির কথা শুনে শিল্পা অনেক দুঃখী হয়ে যায় এবং চুপ করে দাঁড়িয়ে থাকে। মায়ের বাড়ি থেকে কিছু শিখে আসতে পারোনি? তুমি কোনো কাজ ভালোভাবে করতে পারো না। তাছাড়া তোমার মুখে মম শুনে শুনে আমার কানটাও খারাপ হয়ে গেছে। তুমি কি মা বলেও ডাকতে পারো না? মায়ের ড্রামা আবার শুরু হয়ে গেল। বৌদির মুখে মম শব্দটাও মায়ের খারাপ লাগতে শুরু করেছে। জানি না মা আর কতদিন পর্যন্ত বৌদির পেছনে পড়ে থাকবে। আমাকে ক্ষমা করে দিন মম, আমি ইচ্ছে করে এগুলো করিনি। আমি প্রত্যেকদিন ঘুমানোর সময় গহনাগুলো খুলে ফেলি, কিন্তু এবার থেকে মনে করে সকালে পরে নেব। আরে এই তো, তুমি কত ভালো মেয়ের মতো নিজের ভুল স্বীকার করে নিলে। এবার চলো, আজকের জন্য এতটাই যথেষ্ট। এরপর বিক্রম শিল্পাকে নিয়ে রুমে চলে যায়। শিল্পা রুমে গিয়ে দুঃখী হয়ে বসে পড়ে। ভেবেছিলাম আজ সিরিয়ালের বউ শাশুড়ির ঝামেলা দেখব, কিন্তু আমাদের বাড়িতে এত কিছু হয়ে যাবে ভাবতে পারিনি। শিল্পা বসে বসে এসব কথা ভাবছিল। এমন সময় বিক্রম তার পাশে গিয়ে বসে। আচ্ছা শিল্পা, ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করা মেয়ে হওয়ার পরেও নিজের শাশুড়ির কাছে বকাবকি খেতে কেমন লাগছে? আমি তোমাকে আগেই বলেছিলাম আমাকে বিয়ে করো না, তুমি আমার মাকে সহ্য করতে পারবে না। আমার মা কোনো রকমের মডার্ন জিনিস পছন্দ করে না, সামান্য কিছু দেখলেও রাগারাগি করতে শুরু করে দেয়। আমার এইসব আর সহ্য হয় না। আরে বিক্রম, তোমাকে এত রেগে যেতে হবে না, এবার একটু শান্ত হয়ে যাও। আমি মমের কথায় কিচ্ছু মনে করিনি। মম একটু রাগী, তাতে কি হয়েছে? সে আমাদের মা। তাছাড়া যার জন্য আমি এত ভালো হাজবেন্ড পেয়েছি, আমি তার কথায় রাগ করতে যাব কেন? আচ্ছা শিল্পা, আজ তুমি রান্না করে অনেক টায়ার্ড হয়ে গেছো, তুমি শুয়ে পড়ো, আমি তোমার পা টিপে দেব। বিক্রমের কথায় শিল্পা ঘুমিয়ে পড়ে এবং বিক্রম তার পা টিপতে শুরু করে দেয়। আরে বাহ, তুমি তো অনেক ভালোভাবে পা টিপতে পারো। আমার অনেক ভালো লাগছে। সত্যি বিক্রম, তুমি কত ভালোভাবে আমার খেয়াল রাখো। বিক্রম শিল্পার পা টিপে দিচ্ছিল। এমন সময় কবিতা সেখানে চলে আসে এবং তাদেরকে দেখে প্রচন্ড রেগে যায়। কবিতাকে হঠাৎ রুমের ভেতরে আসতে দেখে শিল্পা এবং বিক্রম উঠে দাঁড়িয়ে পড়ে। শিল্পা, আমার ছেলেকে এসব কি শেখাচ্ছ? তুমি কি বিক্রমকে এটা বোঝাতে চাইছো যে একটা ছেলেকে সবসময় তার বউয়ের গোলাম হয়ে থাকতে হয়? এসব করার আগে তোমার একটু লজ্জা করলো না? নির্লজ্জ মেয়ে কোথাকার। আসলে মম, আমার পা ব্যথা করছিল, তাই আর কি। কি বললে? তোমার পা ব্যথা করছিল? তুমি কি বাইরে গিয়ে কোনো খাটাখাটনির কাজ করে এসেছো যে তোমার পা ব্যথা করছে? আজ দুপুরবেলা সামান্য নুডলস বানিয়ে ক্লান্ত হয়ে গেলে? আমার কথা ভালো করে শোনো শিল্পা, পা যতই ব্যথা করুক না কেন, কোনোদিনও স্বামীকে পায়ে হাত লাগাতে দেবে না। আরে মা, তুমি সামান্য কথায় এত বেশি রেগে যাচ্ছ কেন? আমি কি নিজের বউয়ের সেবাও করতে পারবো না? সেবা করার তোর যখন এত ইচ্ছে, তাহলে নিজের মাকে দেখতে পাস না? আমারও দুটো পায়ে সব সময় ব্যথা হতে থাকে। আমার সঙ্গে চল, আজ তুই যতক্ষণ ইচ্ছে নিজের মায়ের সেবা করবি। এসব তুমি কি বলছো মা? আমি একদম ঠিকই বলছি। বৌমা যা ভুল করেছে তার জন্য এটাই তার শাস্তি। আজ থেকে 7 দিন পর্যন্ত তুই বৌমায়ের সঙ্গে থাকবি না, তুই আলাদা ঘরে ঘুমাবি। কবিতা এই বলে বিক্রমকে সঙ্গে নিয়ে সেখান থেকে চলে যায়। তাদের চলে যাওয়ার পর শিল্পা দুঃখী হয়ে আবার ঘুমিয়ে পড়ে।
পরের দিন সকালে শিল্পা রুমের বাইরে বেরিয়ে দেখে আরতি তার বৌমার সঙ্গে হল রুমে বসে রয়েছে। আরে বৌমা, তোমার ঘুম থেকে ওঠার সময় হয়ে গেল। আজ আমি নিজের বৌমাকে সঙ্গে নিয়ে এসেছি। ভাবলাম আমার বৌমা তোমাকে কয়েকটা কাজ শিখিয়ে দিলে তোমাকে আর নিজের শাশুড়ির কাছে গালাগাল খেতে হবে না। এরপর শিল্পা আরতির কাছে যায় এবং তার পায়ে হাত দিয়ে প্রণাম করে। শিল্পাকে এরকম করতে দেখে আরতির বৌমা মিনা বলে, আরে শিল্পা, তুমি গুরুজনের পায়ে হাত দিয়ে প্রণাম করার আগে মাথায় কাপড় দাও না কেন? দেখলে তো মা, শিল্পা এই সামান্য কথাটাও জানে না। মিনার মুখে এরকম কথা শোনার পর কবিতা আবার শিল্পার উপর প্রচন্ড রেগে যায়। এই মেয়েটা আমার মান সম্মান থাকতে দেবে না। সত্যি শিল্পা, আমার যতটা মান সম্মান বাকি আছে তোমার জন্য সেটাও শেষ হয়ে যাবে। মিনার কাছ থেকে কিছু শেখো। মিনার 2 বছর আগে বিয়ে হয়েছে। সে কত তাড়াতাড়ি নিজের শ্বশুর বাড়ির পরিবেশের সঙ্গে মিশে গেছে। অন্যদিকে তুমি একটাও কাজ ভালোভাবে শেষ করতে পারো না। শাশুড়ির মুখে এসব কথা শুনে শিল্পার অনেক খারাপ লাগে এবং সে দুঃখী হয়ে দাঁড়িয়ে থাকে। আরে বাহ, সকলে আমার প্রশংসা করছে। এটাই সুযোগ, আমি নিজেকে আরো ভালো প্রমাণ করে ফেলতে পারবো। মিনা এসব কথা ভাবতে ভাবতে রান্নাঘরে যায় এবং খাবার বসিয়ে দিয়ে আবার হল রুমে ফিরে আসে। আন্টি, আমি খাবার বসিয়ে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত রান্না হচ্ছে ততক্ষণ আমি আপনার মাথার ম্যাসাজ করে দেব। বাড়িতে থাকলে আমি সবসময় নিজের শাশুড়ি মায়ের ম্যাসাজ করে দিই, তাই আপনারও করে দেব। মিনা এই বলে কবিতার মাথায় ম্যাসাজ করতে শুরু করে দেয়। অপরদিকে শিল্পা দূরে দাঁড়িয়ে দুঃখী হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। মিনা কত তাড়াতাড়ি মায়ের মন জয় করে নিল। মম কত ভালোভাবে হেসে হেসে তার সঙ্গে কথা বলছে। মম আমার সঙ্গে কোনোদিনও এত ভালোভাবে কথা বলে না। আমি বুঝতে পারছি না যে কিভাবে আমি তার মন জয় করব। শিল্পা দুঃখী হয়ে এসব কথা ভাবছিল। এমন সময় মিনা তার কাছে যায়। আরে কি হয়েছে শিল্পা, তুমি এভাবে দুঃখী হয়ে গেলে কেন? তোমার যদি খারাপ না লাগে আমাকে নিজের দুঃখের কারণটা বলতে পারবে? আসলে মিনা। আরে শিল্পা, এত ভাবছো কেন? তুমি আমার বন্ধুর মতো। বন্ধুদের কিছু বলতে গেলে বেশি ভাবতে নেই। কি হয়েছে তাড়াতাড়ি আমাকে বলো। আসলে একটু আগে তুমি। আচ্ছা বুঝলাম, তোমাকে ঘোমটার ব্যাপারে যে কথাটা বললাম তুমি সেটার কথা বলছো তো? ওটার জন্য কিছু মনে করো না। আসলে শাশুড়ির সামনে ভালো হওয়ার জন্য একটু নাটক করতে হয়। এসব সামান্য নাটক না করলে নাম্বার 1 বৌমা হওয়া যায় না। মিনা শিল্পাকে এসব কথা বলতে থাকে। অপরদিকে শিল্পার ননদ তাদের দুজনকে কথা বলতে দেখে অবাক হয়ে যায়। দাদা, আমার মনে হচ্ছে আরতির বৌমা বৌদিকে উল্টোপাল্টা কিছু বোঝানোর চেষ্টা করছে। এমনিতে তোর বৌদি অত সাদাসিধে নয় যে কেউ তাকে কিছু ভুলভাল বুঝিয়ে দেবে, কিন্তু তবুও তাকে একবার সাবধান করে দেওয়া দরকার। মিনা আরতির মতো ভয়ঙ্কর এক মহিলার বৌমা, তাকে বিশ্বাস করা ঠিক নয়। তুমি তো ভালো করেই জানো শিল্পা, আমার শাশুড়ি কতটা ভয়ঙ্কর। আমার শাশুড়িকে হাতের মুঠো করা অতটা সহজ নয়। শাশুড়িকে নিজের কন্ট্রোলে আনার জন্য তোমাকে আমার মতোই করতে হবে। সামনাসামনি শাশুড়ির সামনে নাটক করতে থাকো আর আড়ালে যত ইচ্ছে বদনামি করো, তবেই শ্বশুর বাড়িতে সাকসেসফুল হতে পারবে। তোমার কথা আমি বুঝতে পেরেছি, কিন্তু আমার মনে হচ্ছে আমি এরকম অ্যাক্টিং করতে পারবো না। আরে প্রথম প্রথম এরকম মনে হয়। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে নিচের নাম্বার দিয়ে যাচ্ছি। যখনই কোনো প্রয়োজন হবে আমাকে ফোন করে নেবে। আচ্ছা ঠিক আছে। কিছু সময় পর আরতি তার বৌমায়ের সঙ্গে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তারা সেখান থেকে চলে যাওয়ার সময় মিনা এবং শিল্পা একে অপরের দিকে তাকিয়ে হাসতে থাকে। বুঝতে পারছিস চম্পা, মনে হচ্ছে শিল্পা এবং মিনার বন্ধুত্ব হয়ে গেছে। তাকে একবার সাবধান করে দেওয়া দরকার। বিক্রম এই বলে শিল্পার কাছে গিয়ে তাকে মিনার ব্যাপারে কিছু বলতে যাচ্ছিল। এমন সময় কবিতা প্রচন্ড রেগে যায়। বিক্রম, আমি তোকে আগেই সাবধান করে দিয়েছিলাম যে 7 দিন পর্যন্ত বৌমায়ের কাছে যাবি না। তুই আবার তার কাছে কেন গেছিস? কিন্তু মা। আমি তোর কোনো কথা শুনতে চাই না। বৌমাকে বৌমায়ের মতোই থাকা দরকার। আরতির বৌমাকে দেখেছিস? সে কত ভালোভাবে নিজের শাশুড়ির খেয়াল রাখে। জানি না কি পাপ করেছিলাম যার জন্য শিল্পার মতো বৌমা পেয়েছি। বন্ধুরা, এরপর কি হবে জানতে গেলে পরবর্তী পর্ব দেখতে ভুলবে না। আজকের জন্য এতটাই। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও
আর গল্পের পরের পর্ব দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।